এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরিফুর রহমান রুমা, যিনি বাংলাদেশ থেকে আছেন, তিনি আওয়ামী লীগের সদস্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনার এই যে সময়টা যাচ্ছে, আপনাদের লড়াইয়ের সময়, আপনাদের বেদনার সময়, এই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশ তো একটা চরম অরাজকতার দিকে যাচ্ছে বা চলে গেছে, কি বলছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশটা আসলে ব্যর্থ করে দেবার একটা ষড়যন্ত্র চলছে, এটা আমরা জুলাই আগস্ট থেকেই দেখছি। এবং এই প্রক্রিয়ার শুরু আপনি যেটা বলছিলেন, 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আসলে পরাজয় বরণ করেছিল, লেজ গুটিয়ে যারা পালিয়েছিল, তখন সেই গোষ্ঠীটা নর্মালি যেটা হয়, যারা পরাজিত হয় তারা কিন্তু সেই ক্ষতস্থানটা আসলে ভুলতে পারে না। সেই জায়গা থেকেই, এবং আমি দেশটির নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন, তারা মিলে আসলে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছেন, সেই পরিস্থিতির পেছনে আসলে তারা দায়ী। এর বাইরে আমাদের বাংলাদেশের যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আছে, তারাই আসলে এদের সাথে রিলেটেড। সেই প্রথম থেকেই তারা তো বাংলাদেশটা চায়নি। সেই ধর্মের নাম করে বাংলাদেশের যে অনাচার, যে অত্যাচার তারা হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, প্রবল অত্যাচার হিন্দুদের উপর হয়েছে। একদম একদম আমি একদম সেই যেমন আপনার হিন্দু ধর্মের যারা ছিলেন একদম নিরীহ, যারা কখনো রাজনীতির ধারে কাছেও ছিলেন না, শুধুমাত্র একটা সন্দেহ থেকে যে তারা হয়তো বা আওয়ামী লীগের ভোট দেয়, আওয়ামী লীগের ভোট ব্যাংক, এই সন্দেহ থেকেই একদম প্রথম থেকেই তাদের প্রতি তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক যারা আছেন বা ছিলেন, তখন থেকে এখন পর্যন্ত মানে কেউ কিন্তু তার কোনো নেতৃবৃন্দ বাড়িতে থাকতে পারছেন না। আচ্ছা, আপনাকে বলছি এই মুহূর্তে আমাদের যে সঙ্গে ছবিটা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে যেখানে রায়দান করা হবে সেই ট্রাইব্যুনালের সামনে থেকে লাইভ ফ্রেম আসছে, রিপাবলিক বাংলা সরাসরি, যেখানে বাংলাদেশের কোনো চ্যানেল খবর দেখাতে পাচ্ছে না, যেখানে বাংলাদেশের কোনো চ্যানেলে, কোনো মিডিয়াতে অরিজিনাল খবর দেখানো যাচ্ছে না, সেখানে রিপাবলিক বাংলা বাংলাদেশের ভিতর থেকে সেই লাইভ ফ্রেম দিচ্ছে, ট্রাইব্যুনালের সামনে থেকে লাইভ ফ্রেম, আচ্ছা, ট্রাইব্যুনালের ভিতরে সেই লাইভ ফ্রেম। আচ্ছা, আমার সঙ্গে কি কথা বলা যাবে? আমাদের সেই চরম সাহসী মানুষটি, যিনি বাংলাদেশের ভিতর থেকে লাইভ ফ্রেম দিচ্ছে, তার সঙ্গে কথা বলানো সম্ভব না? এই মুহূর্তে আমরা লাইভে তার সঙ্গে কথা বলতে পারছি না। আমরা যোগাযোগ করছি, আমরা যার সঙ্গে কথা বলছিলাম ম্যাডাম রুমা, এই মুহূর্তে যে কথাটা বলছিলেন আপনি, এই তো যেটা বলছে আইনের যে কথা বলছে, এটা তো চরম প্রহসন। যে কথাটা হচ্ছে ধানমান্ডিতে এখনই বাড়ি ভাঙার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকার, এটা তো আইনের নামে ছেলে খেলা। বাংলাদেশের মানুষ কি মেনে নেবে? দুটো বুলডোজার পাঠানো হয়েছে, একটা এপিসি আছে এবং গত রাত থেকে আছে। আসলে আর একটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা ভারতীয়রা আমাদের দেখছেন, এই যে অভিযোগগুলো আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, 5টি অভিযোগ, তার মধ্যে সর্বশেষ রুমা দেবী, আপনি একটু আপনার সঙ্গে পরে কথা বলছি, ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে থাকুন। আমরা ভিতরে প্রতিনিধিকে পেয়ে গেছি ট্রাইব্যুনালের ভিতরে। আচ্ছা, আমি কথা বলছি, আমার কথা শুনতে পাচ্ছ তারিকুল? আমার কথা শুনতে পাচ্ছ? Thank you all. Now let us say some. I am sorry. I am very much sorry. Our sincere thanks to the. আমি এই মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছি। মানবতাবিরোধী মামলায় আজকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে, আমি সেখানে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো মানবতা বিরোধী অপরাধী মামলায় রাজসাক্ষী হিসাবে সাবেক বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইতিমধ্যে। তো জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। তো এই রায়টি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণা করবেন। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু এই মামলার রায় ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক ইনাম।
চৌধুরী মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে। তো এই মুহূর্তে ট্রাইব্যুনালে বিচারের কার্য চলমান রয়েছে, শুনানির কাজ চলছে। তো এরপর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে রায় ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। শুভ্রাংশু। না, আমার আরেকটা প্রশ্ন আছে। সাধারণ নাগরিক, বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আওয়ামী লীগ নয়, যারা ইউনিসপন্থী নয়, তারা 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 কি বলছেন? তাদের কথা কি? উৎসাহী মানুষ, সাধারণ মানুষ কি বলছেন, যদি একটু বলতে পারো। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে দেখেছি। সাধারণ মানুষ যে কথা বলতে চায় সেটি হচ্ছে, সাধারণত মানুষ যদি শেখ হাসিনার বিচারের কার্যক্রমটি তারা আসলে যদি সে নির্দোষ হয় তাহলে সে অবশ্যই নির্দোষ প্রমাণিত হবে, এবং যদি সে দোষী হয় তবে তার বিচার দাবি করে। তো সাধারণ মানুষ মনে করে যে বাংলাদেশের এই সরকার প্রধানের এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার বিচার একটি আসলে ঐতিহাসিক ঘটনা। তো এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ মানুষ চায় যে কোনো মানুষ শুধু শেখ হাসিনা নয়, সাবেক আবহাওয়া এবং সঠিক দোষের কারণেই তার বিচার চায়, আর যদি দোষী না হয় তাহলে তার নির্দোষ চায়। ধন্যবাদ, ধন্যবাদ তারিকুল। তোমার সঙ্গে আমরা কথা বলবো, যোগাযোগ রাখবো, বাংলাদেশের সমস্ত খবর নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশে আমাদের প্রতি প্রান্তে আমাদের রিপোর্টার আছে, আমাদের লোকেরা কথা বলছে, বাংলাদেশের অরিজিনাল খবর, সত্য খবর আমরা দেব। তারিকুল, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। তুমি তোমার অন্য খবরগুলো দেখো। আমরা যার সঙ্গে কথা বলছিলাম আওয়ামী লীগের নেত্রী রুমার সঙ্গে। রুমা, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ম্যাডাম, যে খবরটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, আমি যে কথাগুলো বুঝতে পারলাম, মানে গলার স্বর শুনে আমি সাধারণ মানুষের কথা শুনে যেটা বুঝতে পারছি, যে মানুষ খুব ভীত আছেন, খুব ভয় পাচ্ছেন। আমরা যে কথাগুলো আলোচনা করছিলাম, 1971 সাল থেকে এই মুজিবরকে খতম করার চেষ্টা, তারপর ওখানে যে এজেন্ট ছিল, পাকিস্তানি এজেন্ট, এবং যে ইউনুস এসছে, ইউনুসকে নিয়ে যে এখানে আসা, এবং এর পিছনে যে অনেকগুলো জিনিস, রাজনৈতিক ব্যাপারগুলো হাসিনা মানতে চায়নি, যেগুলো আমেরিকা চাইছিল কিছু হাসিনা মেনে নিক, সেগুলো চায়নি বলেই একটা কথা উঠছে। হাসিনা নিজেও দাবি করছেন বারবার যে তিনি সেই রাজনৈতিক মানে আমেরিকার দাবিগুলো মেনে নেননি, পাকিস্তানের দাবিগুলো মেনে নেননি। সেই জন্য আজকে একটা নাটক করা হলো, একটা অভ্যুত্থানের নাটক করা হলো, এবং একটা গোটাটাই একটা ব্লু প্রিন্ট তৈরি করা হলো, একটা ষড়যন্ত্র করা হলো, একটা প্লট করা হলো। কিন্তু বাংলাদেশের মানুষ কি এত সব মেনে নিল? কেন মেনে নিল বাংলাদেশের মানুষ এসব? আসলে আমি একটু আপত্তি করি, মানে এখানে আমেরিকা না বলে এটা তো ডেমোক্রেট সরকার ছিল, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে হিলারি ক্লিন্টন মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু, এবং উনি হিলারি ক্লিন্টনের যখন নির্বাচন করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন, তখন উনি সেখানে বড় অঙ্কের ফান্ড করেছিলেন, বড় অঙ্কের টাকা দিয়েছিলেন, এবং পাশাপাশি ক্লিন্টন ফাউন্ডেশনও উনি একজন মানে উনি ফান্ডিং করেন সব সময়। তো এটা এই জন্য, এবং ডিপ স্টেটের এর সঙ্গে যুক্ত বলে আমরা জানি। প্রেসিডেন্ট ট্রাম্প উনি নিজেও কথা বলেছেন, বাংলাদেশে কত মিলিয়ন টাকা গিয়েছে সেই তথ্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে শুনেছি। কাজেই সরাসরি আমেরিকাকে দায়ী করা মনে হচ্ছে ঠিক না। আর যেটা মোহাম্মদ ইউনুস, আসলে উনাকে আমরা বলি প্রধান সমন্বয়ক, উনাকে শুধু পাঠানো হয়নি, উনি এটার সাথে বরাবরই যুক্ত। এবং আজকে আমরা যদি একটু, আপনারা নিশ্চয়ই জানেন যে যেই অভিযোগের ভিত্তিতে আজকে রায় দেয়া হবে, সেটা যে কতটা হাস্যকর এবং অযৌক্তিক, এটা যদি আমি একটু আপনাদের বলার সুযোগ পাই তাহলে সবাই বুঝতে পারবেন যে প্লিজ বলুন ভিত্তিতে রায় দেওয়া হচ্ছে। আমি 1 নম্বর অভিযোগ হচ্ছে রাজাকারের উনি উস্কানি দিয়েছেন। কি উস্কানি দিয়েছেন? যারা আন্দোলন করেছিলেন সেই একটা প্রশ্নের জবাবে উনি বলেছিলেন যে আমি কি মুক্তিযোদ্ধার সন্তানদের মানে সহযোগিতা করবো না, কি রাজাকারের ছেলেপুলেকে করবো? এটা হচ্ছে উস্কানি। 2 হচ্ছে তিনি হেলিকপ্টার থেকে গুলির আদেশ দিয়েছিলেন। 3 হচ্ছে আবু সাইদ হত্যা। 4 হচ্ছে চাংখারপুলে 6 জনকে হত্যা। 5 হচ্ছে আশুলিয়া 6 জনকে গুলি করে হত্যা। আমি 5 নম্বর পয়েন্টে চলে যাই আগেই।
এই যে আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে, রাইট? তো সাক্ষীর নাম হচ্ছে, উনি একজন ভাঙাড়ি ব্যবসায়ী। আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা ভাঙাড়ি ব্যবসায়ী কাকে বুঝতে বলে। পারছি, বলুন ভাঙারি আছে, আচ্ছা, লোহার কারবার, ভাঙাচোরা জিনিস কারবার করে। রাইট। তার নাম হচ্ছে মতিবর রহমান বুদ্দা। আচ্ছা, উনি প্রত্যক্ষ সাক্ষী। উনি বলেছেন বেলা 2টার পর যখন শোনা গেল যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, এবং তখন ছাত্র জনতা থানার সামনে, ওই আশুলিয়ার থানার সামনে মিছিল করতে করতে যাচ্ছিল, তখন পুলিশ গুলি করে 5 জন তখনই মারা যায়, 1 জন পরে মারা যায়। এই 6 জনকে গাড়িতে তুলে পুলিশ লাশ পুড়িয়ে দিয়েছে। আচ্ছা দেখেন কথাটা কি বলেছে উনি, শেখ হাসিনা যখন ভারতে চলে গিয়েছে বেলা 2টার পরে, আপনারা জানেন তখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে পৌঁছে গেছেন, রাইট? তখন কি ভারতে বসে উনি এই হত্যার বা পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন? নাম্বার 1। নাম্বার 2, প্রকৃত ঘটনা হচ্ছে আশুলিয়া থানায় তখন এই ছাত্র নামধারী জঙ্গিরা আক্রমণ করেছিল, এবং পেনাল কোড এর 96 ধারা অনুযায়ী আপনাকে যদি কেউ হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে বা সম্পদ নষ্ট করে, আপনি কিন্তু নিজেকে বাঁচানোর জন্য গুলি করতে পারবেন। আচ্ছা, এবং এই কথাটা কিন্তু আমাদের বর্তমান যে ডিএমপি কমিশনার সাজ্জাদুল হোসেন, উনি গতকাল কিন্তু বলেছেন, যেটা প্রতিটা মিডিয়াতে এসছে। গেল। এবার দেখেন 5 নম্বর। আচ্ছা 3 নম্বর, আবু সাইদ হত্যা। এটা ভীষণ, মানে সবাই জানে আবু সাইদ হত্যার বিষয়টি। আপনারা হয়তো দেখেছেন ভিডিও ফুটেজে যে আবু সাইদের বুকে গুলি করা হচ্ছে, রাইট? পুলিশটা বুকে গুলি করা হচ্ছে, কিন্তু এই মামলার একজন অন্যতম সাক্ষী হচ্ছে আবু সাইদের বাবা। তিনি কিন্তু সাক্ষ্য দেবার সময় বলেছেন, তিনি যখন তার ছেলেকে গোসল করান, মানে লাশ দাফন করবার আগে, তখন উনি মাথার পেছন দিয়ে রক্ত বের হতে দেখেছেন। তাহলে আমরা দেখলাম গুলি করলো বুকে, এবং তখন কোনো রক্ত কেউ দেখলো না, মাথার পেছন দিয়ে তাহলে কিভাবে গুলি করলো এবং রক্তটা বের হলো? এবং পুলিশ যখন রাবার গুলি ছুটছিল, তখন থেকে আরো 2 ঘন্টা পর্যন্ত আবু সাইদকে কেউ কোথাও দেখতে পায়নি। এই 2 ঘন্টা আবু সাইদ কোথায় ছিল, মাথার পেছন দিয়ে কেন রক্ত বের হলো? ঘটনা পরিষ্কার যে এই আবু সাইদকে কারা মেরেছে, এবং আপনি জানেন যে কোন রাবার বুলেটে বা কোন বুলেটে 7.6। আওয়ামী লীগের নেত্রী রুমাদির সঙ্গে কথা বলছিলাম। রুমা দেবী, আপনি একটু থাকুন, আপনাকে আমরা আবার কথা বলবো। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।